You all know that this is our sixth free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of preposition. প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা দেখব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমি বললাম। এতদিন ধরে আমি আপনাদের যে ক্লাসগুলো নিয়ে আসছি, আপনি স্পোকেন ইংলিশ শেখেন বা রাইটিং শেখেন, যাই করেন না কেন, ইংলিশে একটা সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম আপনাকে প্রেপোজিশনের ব্যবহার করতে হয় বা করতে হবে। তো কিভাবে প্র্যাকটিক্যালি আপনি প্রিপোজিশনটাকে ব্যবহার করবেন, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। কারণ প্রিপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার করতে না পারলে একটা সেন্টেন্সকে ভালোভাবে অর্গানাইজড করা যায় না, একটা সেন্টেন্স খাপছাড়া হয়ে যায়। যেটা এইমাত্র বললাম, প্রিপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার, অর্নামেন্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, বাক্যে প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এরপর আমি আজকের ক্লাসটিতে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল রিডিং প্র্যাকটিস, যেটা এইমাত্র আমি বললাম আপনাদেরকে, যে আমরা অনেকেই এই প্যাসেজ রিডিং করতে পারি না। এইটা আমাদেরকে করতে হবে। কিভাবে ইংলিশে একটা প্যাসেজ রিডিং করা যায়, কিভাবে একটা সেন্টেন্স পড়ে সেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি, যে একটা বাক্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ভার্বটা কোন টেন্সে লেখা আছে, কোথায় ফ্রেজের ব্যবহার আছে, কোথায় ক্লজের ব্যবহার আছে, অবজেক্ট কোনটা, অ্যাডভার্বিয়ালটা কি, কমপ্লিমেন্ট কি, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই শুধু পড়ে যাই, বাট অর্থ বুঝি না, অ্যাকচুয়াল মিনিং বুঝি না। আর এই প্যাসেজ রিডিং এর গুরুত্বটা কি বললাম, আপনার রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন সম্পর্কে কনসেপ্ট পাওয়া যায়। দ্যাট উইল বি ভেরি হেল্পফুল টু ডেভেলপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইফ ইউ রিড অর অ্যানালাইসিস ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাসেজেস। এরপর আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, আওয়ার মাদার টাং ইজ বাংলা, ইউ অল নো দ্যাট, আমাদের মাতৃভাষা বাংলা। আপনি প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে ব্রেনে আগে বাংলাটা চলে আসবে, দেন আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করবেন। তো কোনো কথা বাংলায় ভাবলে কিভাবে সেগুলোকে ইনস্ট্যান্টলি ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন, সঠিকভাবে ট্রান্সলেট করতে পারেন বা কনভার্ট করতে পারেন, এটা আমি দেখাবো। এছাড়া যদি সময় থাকে আমি স্পিকিং এর বিষয়টাও দেখাবো। যারা আইএলটিএস কিউকার টপিকের উপর ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন না, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া যে কোনো টপিকের উপর কিভাবে স্পিকিং করা যায়, দেখাবো যদি সময় পাই। তো শুরু করি আগে প্রেপোজিশন দিয়ে। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, যেহেতু আপনারা লাইভ ক্লাস করছেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে, ক্লাস শেষে আমি কথা বলবো, আপনাদের কাছ থেকে কোশ্চেন বা প্রশ্ন যে কোনোটা আমি নিব। তো হেয়ার ইউ ক্যান সি কি বলছে এখানে, দেখেন। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। আমি আবারও বলছি, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখছেন কিন্তু সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের সঠিক ব্যবহার করতে জানেন না, লাস্ট পর্যন্ত থাকবেন, আপনার আজকের ক্লাসের পর এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে কোনো ধরনের দুর্বলতা থাকবে না। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে মূলত প্রিপোজিশন বলে। অর্থাৎ মনে করেন একটা ছেলেকে আপনি যদি হাত কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নথ পরান, সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন বউকে বিয়ে দেয় যে সব মেয়েকে, তখন সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যে অর্নামেন্ট বা অলংকার হিসেবে কাজ করে। এখন এটা মূলত কি, কোথায় বসে, দেখেন। আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছিলাম সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে। যারা ক্লাস করবেন, রেগুলারিটি মেনটেন করে করবেন, সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো সেখানে আমি কি বলছিলাম, দেখেন, একটা সেন্টেন্স বা বাক্য যখন তৈরি করা হয়, এই বাক্যের ডেফিনেশনটা কি হয়, সংজ্ঞাটা কি। একটা বাক্যের সংজ্ঞা হচ্ছে কতগুলো ওয়ার্ড, অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। তো একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে, এটা আমাদের আইডেন্টিফাই করতে হয়। অর্থাৎ এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম থাকে বলছি, এই নামগুলো হয় নাউন, না হলে প্রোনাউন, না হলে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর প্রিপোজিশন একটা পার্ট।
তো এটা একটা বাক্যের কোথায় থাকে, বসে কোথায়? দেখেন এই যে একটা স্ট্রাকচার আমি এখানে লিখছি। দেখেন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে অ্যাজ আ পার্টস অফ স্পিচ, দেন ভার্ব, দেন এক্সটেনশনে যখন অবজেক্ট হয় বা কমপ্লিমেন্ট হয়, সেখানেও মোস্ট অফ দ্য টাইম অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউন হয়। এই যে এক্সটেনশনে মানে অবজেক্টের জায়গায় যে নাউন বা প্রোনাউন রিলেটেড ওয়ার্ডটা বসে, ঠিক তার আগে প্রিপোজিশন বসে। যেমন দেখেন হি গোজ টু স্কুল, এই টুটা প্রিপোজিশন, উই লিভ অন রাইস, অনটা প্রিপোজিশন, আই কাম ফ্রম ইউকে, ফ্রমটা প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনটা কি? বাক্যের অলংকার। এটা কি? একটা পার্টস অফ স্পিচ। এটার প্লেসটা কোথায়, অবস্থানটা কোথায়? মোস্ট অফ দ্য টাইম একটা বাক্যে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে যে এক্সটেনশন বা অবজেক্টের যে জায়গাটা, সেইখানে যে নাউন বা প্রোনাউন থাকে, ঠিক তার আগে মূলত প্রেপোজিশন বসে। আগে এর প্লেসটাকে ইন্ডিকেট করতে হবে, আপনাকে বুঝতে হবে এর অবস্থানটা কোথায়। এরপরে দেখেন এখানে প্রেপোজিশনস ডিকশনারি নামে আমি একটা পার্ট দিয়েছি। এইটা আপনাকে একটু জানতে হবে, বুঝতে হবে। এইটা বুঝতে পারলে শেখাটা সহজ হবে। এরপরে আমি দেখেন এইখানে 30টা প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার লিখে দিয়েছি। এগুলো আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতেও পাবেন। অনেক সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে এটা সাজানো আছে। তো দেখেন, যে কথাটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে 30টা প্রেপোজিশনের যে ব্যবহার আমার এখানে দেওয়া আছে, আমি যেটা দিয়েছি খুব সহজভাবে বাংলা এর সাথে ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে। কিন্তু সবাই সবকিছু মনে রাখতে পারে না। এই 30টার ভিতর আবার আমি 12টা আলাদা করে দিয়েছি। অ্যাটলিস্ট ওই 12টা প্রিপোজিশনের সঠিক ব্যবহার যদি জানেন বা মনে রাখতে পারেন, আপনারা আপনাদের রাইটিং বা স্পিকিং ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। বাট এই যে ব্যবহারগুলো আমি দেখাবো, এটা দেখানোর আগে আমি যদি এই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করি, ডিসকাস করি আপনাদের সাথে, তাহলে ওটা সহজ হয়ে যাবে বোঝা। কারণ মুখস্থ করে কোনো কিছু ধরে রাখা যায় না। আমি কখনো মুখস্থ বিদ্যায় আমি এগোই না এই দিকটাতে, আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন। তো দেখেন কত সহজে প্রেপোজিশনকে ডেভেলপ করা যায় উইদাউট মেমোরাইজিং। মূলত প্রেপোজিশন ডিকশনারি মানে প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডের অর্থটা কেমন। মূলত এদের নির্দিষ্ট কোনো অর্থ হয় না, এরা অন কাইন্ডস অফ বিভক্তি। তারপরও ঠিক কোন ধরনের মিনিং বা অর্থ এরা প্রকাশ করে সেটা আমি এখানে একটু দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, টু, এটা খুবই বহুল ব্যবহৃত, বহুল পরিচিত একটি ওয়ার্ড বা প্রেপোজিশন। নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কি বলছে? নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে। ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। হি কামস টু মি, সে আমার কাছে আসে। হি ইজ গোয়িং টু দ্য পার্ক, সে পার্কে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা প্লেস, কোনো একটা জায়গায় যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনটা বসে। অথবা কোনো ব্যক্তির প্রতি, কারো কাছে আসা যাওয়া বোঝাতে টু বসে। আগে এতটুকু জেনে রাখেন, এই প্রেপোজিশনাল ডিকশনারিতে আমি প্রেপোজিশনাল ওয়ার্ডগুলোর মেইনলি কোন ধরনের অর্থ দেয় সেটা আমি দিয়েছি। এরপরে এদের প্রত্যেকটা ডিটেলস ব্যবহার আছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম, টু মূলত বসে কোনো একটা দিকে যাওয়া বোঝাতে, আর কিছুই না, এতটুকু, কোনো দিকে যাওয়া। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। জাস্ট কোন একটা দিকে যাওয়া বোঝাতে বা কারো কাছে আসা যাওয়া বোঝাতে। হি কামস টু মি, সে আমার কাছে আসে, এরকম। এরপর দেখেন এখানে আরেকটা ওয়ার্ড আছে, টুয়ার্ডস, TOWARDS। এটার অর্থ কি বলছে দেখেন, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। অনেকে এটার সাথে অতটা পরিচিত নন বা আনফ্যামিলিয়ার মনে হতে পারে আপনাদের কাছে। এটা মূলত কি জানেন? দেখেন এটা টু এর সাথে কানেক্টেড বা রিলেটেড। যদি, মনে রাখবেন, নির্দিষ্ট কোনো গন্তব্য বোঝায়, যদি সার্টেইন ডেস্টিনেশন ইন্ডিকেট করে, তাহলে টু প্রেপোজিশন বসে। যদি অনির্দিষ্ট গন্তব্য বোঝায়, অর্থাৎ আপনি একটা জায়গায় যাচ্ছেন, সেটা যদি আনসার্টেইন হয়, তাহলে টুয়ার্ডস বসে। প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, মনে করেন আজকে সারা দিন আপনি কোনো কাজ নেই আপনার, আপনি বাসায় ঘুমায় আছেন। এখন সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুমায় থাকতে থাকতে ইউ ফিল মনোটোনাস লাইফ, আপনার একঘেয়েমি লাগতেছে। সো আপনার মনে হচ্ছে সারা দিন তো বাসায় শুয়ে থাকলাম, যদি একটু উঠে বাইরে বের হতে পারতাম ভালো লাগতো, মনটা ফ্রেশ হতো। আপনার বাসার পাশে একটা পার্ক আছে, আপনার বাসার পাশে একটা স্কুলের মাঠ আছে, আপনি একটু সেদিক থেকে ঘুরে আসলেন, তাহলে ভালো লাগবে।
তো আপনি আপনার আম্মুকে বলছেন যে মা, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। এরকম কথা আমরা বলি না? অর্থাৎ আমি সারাদিন বাসায় আছি, আমার ভালো লাগতেছে না তাই আমি বের হইছি। আমার যে পার্কে যেতেই হবে, মাঠে যেতেই হবে এরকম না। অর্থাৎ আমি যে যাচ্ছি একটা জায়গায়, আমার ওই যাওয়ার জায়গাটা কিন্তু সার্টেইন না, আনসার্টেইন। আমার গন্তব্য যদি আনসার্টেইন হয়, এই যে বললো আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি সারাদিন বাসায় শুয়ে আছি, আর ভালো লাগতেছে না তাই আমি বের হচ্ছি। আমি পার্কের দিকে যাচ্ছি মানে আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি হাঁটতে হাঁটতে পার্ক পর্যন্ত যেতেও পারি, আমার ভালো না লাগলে মাঝপথে আমি ফিরে আসতে পারি, অন্যদিকে চলে যেতে পারি। আমি যে ওই জায়গাটায় যাচ্ছি ওইটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, আনসার্টেইন। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। যদি এই ধরনের কোনো সেন্স বোঝায়, তাহলে টু এর পরিবর্তে টুয়ার্ডস হয়। অর্থাৎ আই এম গোয়িং টুয়ার্ডস দ্য পার্ক, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, নট টু। বাট যদি বলেন আমি বাজারে যাচ্ছি, আমি পার্কে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য পার্ক, আই এম গোয়িং টু দ্য মার্কেট। কিন্তু বাজারের দিকে যাচ্ছি, পার্কের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য পার্ক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট থিংস। এরপর অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। মনে রাখবেন, অ্যাটের আরো অনেক ব্যবহার আছে, দূরত্ব বোঝাতে, বয়সের আগে, দামের আগে অ্যাট বসে। কিন্তু মেইনলি অ্যাটের ব্যবহার দুইটা। একটা হচ্ছে প্লেস বা জায়গার আগে, আর একটা হচ্ছে সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে। কেমন সেটা? জায়গা বলতে মূলত যে কোনো জায়গাকে ইন্ডিকেট করতে, কোনো প্লেসকে ইন্ডিকেট করতে দুইটা প্রেপোজিশন বসে। একটা হচ্ছে অ্যাট, আর একটা হচ্ছে ইন। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। অ্যাটের আরেকটা প্রধান ব্যবহার হচ্ছে সার্টেইন টাইম বা নির্দিষ্ট সময়, শার্প টাইমের আগে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। সেটা কেমন হয়? যেমন আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে যদি একটা নোটিশ দেই, বা আমার যারা পেইড কোর্সের স্টুডেন্টস থাকে তাদেরকে আমি যখন নোটিশ দেই, যেমন আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, কথাটা ইংলিশে কিভাবে বলতে পারি? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. সো এই যে কথাটা আমি বললাম, এই যে 10 p.m. সার্টেন টাইম, এর আগে একটা বসাতে হচ্ছে। আর সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. সো ইন দিস ওয়ে সার্টেন টাইম বা ঘড়ির কাঁটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম শার্প টাইমের আগে মূলত অ্যাট প্রেপোজিশন বসে। এছাড়া ছোট জায়গা, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, অফিস, ব্যাংক, কোর্ট, এই ধরনের প্লেস বা জায়গা, অডিটোরিয়াম, এর আগে মূলত অ্যাট প্রিপোজিশন বসে। ইন, বড়, দেখেন, আহ, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অর্থাৎ এই ইন হচ্ছে, মনে রাখবেন আপনারা, একটা পাওয়ারফুল প্রেপোজিশন। এবং এই ইন অনেক বৈচিত্র্যময়, অনেকগুলো সেন্সে ব্যবহার হয়। এক নাম্বার হচ্ছে মাস বা বছর। যেমন হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখেন, এই যে 1995 বা জানুয়ারি, এর আগে মূলত ইন প্রেপোজিশন কিন্তু আমাদের বসছে। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি ঢাকার মিরপুরে বাস করি। দেখেন, কোন স্থানের আগে ইন বসে। এখন স্থানের আগে অ্যাটও বসে। আবারও বলছি, তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। ঢাকা বড় জায়গা, এই জন্য তার আগে ইন। ঢাকার থেকে মিরপুরটা একটু ছোট, এই জন্য তার আগে অ্যাট। আপনি যদি বলেন আমি বাংলাদেশের ঢাকায় বাস করি, তাহলে বাংলাদেশ বড়, সেখানে ইন হবে। ঢাকা বাংলাদেশের তুলনায় ছোট, সেখানে অ্যাট হবে। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এরকম হয়। ঠিক আছে? তাহলে মাস বা বছর, আবারও বলছি, মান্থ অর ইয়ার, বড় জায়গা, ভাষা বা বিষয়। ফর এক্সাম্পল, ভাষা বা বিষয় বলতে, দেখেন, আমি ইংরেজিতে একটি কবিতা লিখেছিলাম। এই যে ইংরেজিতে, ওই যে তে কথাটা বললাম না, ওর জন্যই ইন আনতে হয়। হ্যাঁ, এগুলো বিভক্তি। আই রোট, রাইট মানে লেখা, পাস্ট ফর্ম রোট। আমি যদি বলি এরকম, আমার কথা শোনেন, আই রোট আ পোয়েম ইন ইংলিশ, ইন ইংলিশ। এছাড়া অনেকেই আছেন না, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশুনো করেন। আপনি একটা চাকরি পরীক্ষা দিতে যাবেন, একটা ভাইবা ফেস করছেন, বা কোথাও একটা প্রেজেন্টেশন দিবেন, আপনি একটা আইএলটিএস এক্সাম দিবেন, আপনার এক্সামিনার
আপনার ভাইবা বোর্ডে এক্সামিনার যদি আপনাকে কোশ্চেন করে যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি ইংলিশে কি ডিসক্রাইব করতে পারেন? মনে করেন আপনি একটা জায়গায় রাইট নাও পড়ছেন, ইউ আর স্টিল এ স্টুডেন্ট অফ আ রিনাউন্ড ইউনিভার্সিটি অর কলেজ, ক্যান ইউ ডিসক্রাইব ইট? যে আমি, ফর এক্সাম্পল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশুনো করছি, এই বাক্যটা ইংলিশে কি হবে? অনেকে এটা বলতে পারে না, প্রেপোজিশনে ঠিক থাকে না, একটার সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হয় না, খাপছাড়া খাপছাড়া হয়ে যায়। অনেকে এইভাবে কথা বলে, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ ঢাকা। এই যে দুইটা আলাদা ফ্রেজের ভিতরে কোনো কানেকশন হয়েছে? হয়নি। কিন্তু আমরা এইভাবেই কথা বলি, সঠিক ব্যবহার জানি না। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি কেউ জানতে চায়, আপনি বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফর এক্সাম্পল পলিটিক্যাল সায়েন্সে 2015 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিভাবে বলবেন? আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স, এরকম বললে হবে? হবে না। তাহলে আপনি কিভাবে বলবেন? আপনাকে আগে বুঝতে হবে। দেখেন, আমি কি বললাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2015 সালে পলিটিক্যাল সায়েন্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড, এটা করেছি প্রেজেন্ট পারফেক্ট। অথবা এই যে 2015 সাল বলছি না, যদি অতীতের কোনো কাজে নির্দিষ্ট টাইমের মেনশন করা হয়, তখন প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, অর্থাৎ আই হ্যাভ কমপ্লিটেড না বলে এইটা লিখতে হয় তখন, আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। এরপর দেখেন, যে সাবজেক্টে আপনি পড়াশুনো করছেন সেই সাবজেক্ট অর্থাৎ বিষয়ের আগে ইন বসাবেন, ইন ইংলিশ, ইন পলিটিক্যাল সায়েন্স, ইন ইকোনমিক্স। এরপর যে প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশুনো করছেন তার আগে ফ্রম বসাবেন, যেহেতু ওইখান থেকে আপনার পড়াশুনো করা শেষ হয়ে গেছে, হতে থেকে বিচ্যুত বোঝাতে ফ্রম বসে, ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখেন, লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই, এগুলো সবাই দেখাবে না বা সবাই বলবে না, এটা আপনাকে করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। এই সিম্পল বিষয়গুলো না জানার কারণে আমাদের অনেক অনেক ভুল হয়। এখন দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম, এরপর ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, রাইট? সো এবার এবার দেখেন, আপনি একটা জায়গায় স্টিল নাও পড়াশোনা করছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়তেছি, তখন এইভাবে কথা বলতে হয় যে আই অ্যাম স্টাডিং, আই এম স্টাডিং। এবার দেখেন, আপনি যেটা পড়তেছেন, আপনার যে ডিগ্রিটা, ওই ডিগ্রির নাম মেনশন করতে হয়। ফর এক্সাম্পল, ইংরেজিতে যদি আপনি পড়েন, এটার প্রোগ্রামটা কি? যে ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ, বিএ বলি না, এম এ, মাস্টার অফ আর্টস। আপনি যদি অ্যাকাউন্টিং এ পড়েন, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আপনি যদি ইকোনমিক্সে পড়েন, বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। সো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট একটা প্রোগ্রামের আন্ডারে থাকে। এই প্রোগ্রামের নামগুলো মেনশন করলে কি হয়, আপনি যখন ফরেনারদের সাথে ইংলিশে কথা বলবেন, বিদেশি অনেকের সাথে কথা বলতে হয়, যদি আপনার কাছে জানতে চাই হোয়াটস এর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি যদি জাস্ট এরকম বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ, এরপর আপনি বললেন ইউনিভার্সিটি অফ ঢাকা, এরকম বললে এটা তারা বুঝতে পারে না যে আপনি ঠিক পড়াশুনোর কোন লেভেলে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ইংলিশে পড়ছেন, ঠিক আছে, তা আপনি মাস্টার্সে না অনার্সে, সে বুঝবে কিভাবে? না ইন্টার, সে বুঝবে কিভাবে? যেমন ঢাকা কলেজ, ঢাকা কলেজে অনার্সও আছে, মাস্টার্সও আছে, ইন্টারও আছে। তাহলে আপনি যদি বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, তাহলে ঢাকা কলেজে আপনি কিসে পড়ছেন? ইংলিশ, ঠিক আছে, এডুকেশন আপনার লেভেলটা কি? সব দেশের সিস্টেমটা বা লেভেলটা কি সেম হয়? হয় না তো। তাহলে সেইটা আপনাকে বলতে হবে, কথাটা বুঝতে হবে, সেটা আপনাকে মেনশন করতে হবে। এই জন্য সাবজেক্টের আগে কোর্স বা প্রোগ্রামের নাম মেনশন করলে ইট উইল বি বেটার ফর ইউ। আই এম স্টাডিং, আপনি এরকম বলেন যে বি এ, আই এম স্টাডিং বি এ, এরপর আপনি লেখেন অনার্স, এই আই এম স্টাডিং বিএ অনার্স। এরপর ওই সাবজেক্টের নামটা লিখবেন, কিন্তু যখন আপনি সাবজেক্টের নামটা লিখবেন তার আগে ইন প্রেপোজিশন বসাবেন, ইন ইংলিশ। এরপর আপনার যে প্রতিষ্ঠানে আপনি পড়াশুনো করছেন, যদি ওই প্রতিষ্ঠানে আপনি রাইট নাও পড়াশুনো করেন, প্রতিষ্ঠানের স্টুডেন্ট হন, তাহলে অ্যাট প্রেপোজিশন বসাবেন, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে আমি কি বললাম বলেন তো? আই এম স্টাডিং বিএ অনার্স ইন ইংলিশ অ্যাট, সরি, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনাকে এটা মেনশন করতেই হবে, লিখতেই হবে। আবারও বলছি, আপনি যদি একটা প্রতিষ্ঠান থেকে পড়া কমপ্লিট করেন, শেষ করেন, সেখানে আপনি ফর্ম বসান, সমস্যা নেই। বাট রাইট নাও আপনি সেখানে আছেন, একটা ব্যাংকে আপনি চাকরি করতেছেন, একটা কোর্টে আপনি ওকালতি করতেছেন, একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে আপনি পড়াশোনা করতেছেন, আপনার ওই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের নামের আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করতে হয়। দ্যাট ইজ দ্য মেইন থিংস।
সো এইভাবে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করতেছি, কিভাবে বলতে পারেন? আই এম স্টাডিং MBA, হ্যাঁ, এরপরে ইন ম্যানেজমেন্ট, এরপর কি, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ। আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তাহলে এটা আপনি বলতে পারেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি আর হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ইন ম্যানেজমেন্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে আমি কি বললাম? সাবজেক্ট বা বিষয়ের আগে ইন, আর প্রতিষ্ঠানের আগে অ্যাট প্রেপোজিশন বসাতে হয়। বাট একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তখন আমাকে ফ্রম বসাতে হবে। আবার আপনি যদি সালের নাম মেনশন করেন, আমি 2010 সালে কমপ্লিট করেছি, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবেন না, পাস্ট ইনডিফিনিট টেন্স বলবেন, জাস্ট আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আই কমপ্লিটেড। ঠিক আছে, এইভাবে বলবেন। আর যদি সাল বা টাইম মেনশন করতে না হয়, কেউ যদি বলে ফ্রম হোয়ার হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর স্টাডি, আপনি কোন জায়গা থেকে আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন, জাস্ট আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি অ্যাট ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, ফ্রম দ্যাট কলেজ, মেনশন করে দিলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন। এইটা বুঝতে হয় যে আমি আমি যখন কথা বলছি, অতীতের কথা বলছি, পাস্টের কথা বলছি, আমার টাইমিংটা কেমন। অনেক আগের যদি হয় তাহলে পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স ব্যবহার করব। রিসেন্ট কোনো কাজ যদি হয়, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে বলবো। বা আমার কোশ্চেনটা যে করছে, যে এক্সামিনার, সে কোন টেন্স মেনটেন করে করছে, সেইভাবে আমাকে ফিডব্যাক দিতে হয়। এগুলো জানতে হবে। এই দেখেন, এই জায়গার উপর কেউ খেয়াল করছেন? আমি তো বলছি যে মাস বা বছরের আগে ইন বসে, সেটা ঠিক আছে, কিন্তু এই এই বাক্যগুলো কোন টেন্সে লেখা? হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, হি ওয়াজ বর্ন ইন 1995, এগুলো পাস্ট টেন্স না? এখন পাস্ট টেন্সে ওয়াজ হয়, হয় কোথায় হয়? ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, তারপর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে এরকম বর্ন কেন লেখা? দেখেন, বিয়ার মানে জন্মগ্রহণ করা, BAR, বিয়ার মানে জন্মগ্রহণ করা, এর পাস্ট পার্টিসিপল বর্ন। তো এই ওয়াজ প্লাস বর্ন মানে কি? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস V3। কেন প্যাসিভ ভয়েস হলো? এখানে তো বাই মি, বাই হিম নেই, বা সাবজেক্ট হি, হি তো অ্যাক্টিভ সাবজেক্ট, তাহলে কেন এটা প্যাসিভ হলো? হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি মানে সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন 1995, তাহলে এখানে এটা কেন প্যাসিভে লেখা? বাক্য দেখে খোলা চোখে কিন্তু আপনার মনে হবে না যে এটা প্যাসিভ, কিন্তু এটা আসলে প্যাসিভ। কেন জানেন? একটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু সে নিজে কোনো কাজ করে না, সে ইনঅ্যাক্টিভ থাকে। তার মা তাকে জন্ম দেয়, মায়ের পেট থেকে সে বের হয়। তো কোনো ব্যক্তি জন্মগ্রহণ করার ক্ষেত্রে তার যে জন্মসাল, এটা যখন মেনশন করতে হয়, প্যাসিভ মেনটেন করে মেনশন করতে হয়। এটা খোলা চোখে দেখা যায় না, বা একটা সেন্টেন্স দেখলে বোঝা যায় না যে বাক্যটি প্যাসিভ। বোঝার চেষ্টা করেন। আমাদের অনেক সময় BCS এ হোক, বা যারা ইংলিশ ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্টে পড়াশুনো করেন, বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখকের জন্মসাল বলতে হয় না, লিখতে হয় না, প্রকাশ করতে হয় না, তো সেগুলো প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। কিন্তু আপনি যদি মৃত্যুসাল প্রকাশ করেন, তখন আর প্যাসিভ লাগে না। অ্যাক্টিভ আর প্যাসিভ বোঝেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম V2 প্লাস অবজেক্ট, আর প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস V3। যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, বোঝেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, এই যে সালের আগে ইন বসালাম, ওয়াজ বর্ন দিলাম, কেন? কারো জন্মসাল প্রকাশ করতে গেলে প্যাসিভ ভয়েস মেনটেন করতে হয়। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, কারণ কি? সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থাকে না জন্মগ্রহণ করার ক্ষেত্রে, তার মা তাকে জন্ম দেয়। যে ব্যক্তিটা জন্মগ্রহণ করে, সে কি কোনো কাজ করে? না, তাকে জন্ম দেওয়া হয়। অর্থাৎ এই বাক্যগুলো দেখলে খোলা চোখে আপনার মনে হবে না প্যাসিভ, বাট এটা তো অ্যাকচুয়ালি প্যাসিভ ইফ ইউ মেনটেন দ্য সিচুয়েশন। কিন্তু একজন ব্যক্তি কিন্তু নিজে নিজে মরতে পারে। এই জন্য কারো মৃত্যুশাল যখন প্রকাশ করা হয়, জাস্ট দেখেন হি ডাইড ইন 1941, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিল, তাহলে হি ডাইড ইন 1941, এখানে কি ওয়াজ লিখছি? লিখিনি কিন্তু। ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম ডাইড, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর জন্মগ্রহণ যেটা লিখছি, ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারলেন? এখানে কি বললাম? দেখাচ্ছি প্রেপোজিশন, দেখাতে দেখাতে টেন্সের অনেক আলোচনা করে ফেলছি। আহ, এটা লাইভ ক্লাসের একটা বেনিফিট বলতে পারেন। আমি জানি না এটাকে আপনারা কিভাবে নিবেন, বাট এই ইনফরমেশনগুলো সবাই দিবে না, সব জায়গায় আপনি পাবেন না, বুঝবেনও না, সবাই বোঝেও না জিনিসটা। বুঝতে পারছেন আমি কি বললাম? যে এটা প্যাসিভ কেন? হ্যাঁ, বোঝা যায়? কিছু বোঝেন? বলেন নাকি? জি স্যার বুঝে যায়। বুঝতে পারছেন কি বললাম? প্যাসিভ কেন হবে ওই বাক্যটা? জি স্যার।
এই ইনফরমেশন গুলো লাগে। এই ছোট ছোট ইনফরমেশনের অভাবের কারণে, এই ছোট ছোট ইনফরমেশন না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে গেলে কনফিডেন্ট পাই না, বারবার ভুল করি। বাট এই বিষয়গুলো জানা থাকলে কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়, ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। আমি যাদেরকে শেখাই প্র্যাকটিক্যালি শেখাই, প্র্যাকটিক্যাল শেখার কোনো আলটারনেটিভ ওয়ে নেই। কারণ আমি অনেক পরিশ্রম করে শেখাই এবং আমার ভিতরে যা আছে সেভাবেই শেখাই। এই জন্য আপনারা দেখবেন আমি এক জায়গা থেকে পড়াতে পড়াতে আরেক জায়গায় চলে যাই, কারণ আমার তো এগুলো কোনো মুখস্থ করা টপিক না। আমার মনে যা আসে আলোচনা করতে করতে যেভাবে যেভাবে আসে আমি সেভাবে বোঝাই। কিন্তু এতটুকু বলতে পারি, আমার সাথে কেউ লেগে থাকলে, লাস্ট পর্যন্ত থাকলে, সে এক্সপার্ট হবে। কারণ আমি যেটা পড়াই আমার মন থেকে পড়ে, আমার ভিতরে যা আছে সবকিছু দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি। ব্যর্থ হওয়ার কোনো ওয়ে নাই তার, সে পারবে ইনশাল্লাহ। তো দেখেন, যেটা বলছি, এরপর কোথায়, অ্যাবাউট, অ্যাবাউট মানে কি, কোন পর্যন্ত ছিলাম, ইন, আচ্ছা। এরপর অ্যাবাউট, এর অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝায়, অ্যামাং মানে দুইয়ের অধিক। মানে দেখেন এই যে প্রেপোজিশন গুলো দেখছেন এই বিফোর পর্যন্ত অ্যাবাউট থেকে, এগুলো সহজ, মানে এগুলো এক কথায় উত্তর হয়ে যায়, এখানে ক্রিটিক্যাল বা জটিলতার কিছু নেই। যেমন ইন, এই ইন প্রেপোজিশনটা যেটা বললাম একটা পাওয়ারফুল প্রেপোজিশন, অনেকভাবে অনেক জায়গায় অনেক সেন্সে এটার ব্যবহার হয়, কিন্তু এগুলো কিন্তু এক কথায় উত্তর হয়ে যায়। অ্যাবাউট মানে সম্পর্কে, আই নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট ইংলিশ গ্রামার, আমি ইংলিশ গ্রামার সম্পর্কে জানি। এই আর কিছু না। বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে, ফর এক্সাম্পল, আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল আমাং রহিম, করিম অ্যান্ড জসিম। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে আমাং বসে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এগুলো বলার কিছু নেই, এক কথায় হয়ে যায়। এরপর দেখেন অন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। এই ইনের মতো অনটাও একটা পাওয়ারফুল প্রেপোজিশন। অনের বাংলা অর্থ কি, অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি, অন মানে কি, উপরে, তাই না? কিন্তু দেখেন এখানে বলছে বার বা তারিখের পূর্বে অন বসে। আগে এই বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আলাদা আলাদা ভাবে করে বললে এটা আপনাদের বোঝার জন্য সহজ হবে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন আছে মূলত তিনটা। মোস্ট অফ দ্য টাইম টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে তিনটা, মনে রাখবেন। অ্যাট, ইন, আর হচ্ছে ওয়ান। এই যে তিনটা প্রেপোজিশন, এদের অন্যান্য জায়গায় ব্যবহারও আছে, বাট সময়কে বা টাইমকে মেনশন করতে মোস্ট অফ দ্য টাইম এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। অ্যাটের ব্যবহার কোথায় হয়, সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে, যেমন এই যে বললাম যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যাটের ব্যবহার। এরপর দেখেন আমি যদি ইনের ব্যবহার করি, আমি কয়েকটা প্যাসিভ সেন্টেন্স লিখি, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। আমি যদি আপনাদের বলি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, বলতে পারেন ইংরেজি কি? এগুলো হচ্ছে প্যাসিভ বাক্য, অনেকে আমরা এটা বলতে পারি না। দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড, organized language movement was organized in 1952। 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। এবার আমি যদি আপনাদের আরেকটা বাক্য বলি যে আহ, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড, এই দেখছেন, এই যে ইজ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, অ্যাজ ইউজুয়াল হয়, প্রতি বছর হয়। হ্যাঁ, ইজ অবজার্ভড ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি। তাহলে এই যে মাস বা সালের আগে ইন বসছে, ইন 1952, ইন ফেব্রুয়ারি। কিন্তু যদি ডে বা ডেট আসে, অর্থাৎ বার বা তারিখ, তাহলে অন বসে, বার বা তারিখ। যেমন আমি যদি বলি যে আহ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন আমাকে লিখতে হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21st ফেব্রুয়ারি, ইজ অবজার্ভড অন 21st ফেব্রুয়ারি, ও এন, অন। ঠিক আছে। এরপর আমি যদি আপনাকে বলি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমি যদি বলি সে আগামী সোমবার আমার অফিসে আসবে, হি উইল কাম টু মাই অফিস অন মানডে, হি উইল কাম টু মাই অফিস। দেখেন আমি একটু লিখে দেই,
অন মানডে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে সার্টেইন টাইম মনে রাখবেন, বা ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রিপোজিশন বসে, মান্থ অর ইয়ার অর্থাৎ মাস বা বছরের আগে ইন বসে, আর ডে আর ডেট বার বা তারিখের আগে অন বসে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, ডে অর ডেট এনি কাইন্ড অফ ডে এর আগে অন বসে। মাস বা বছরের আগে ইন বসে। আর ঘড়ির কাঁটা এর আগে অ্যাট বসে। এই তিনটা হচ্ছে মেইনলি টাইম রিলেটেড প্রেপোজিশন। এখন দেখেন, এটা তো গেল অনের বাংলা অর্থ আমরা কি জানি। উপরে এখানে তিনটা প্রেপোজিশন আছে, এই তিনটা প্রেপোজিশনকে একসাথে কম্পেয়ার করে ডেভেলপ করতে হয় বা পড়তে হয়। দেখেন, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার। মনে রাখবেন, তিনটা প্রেপোজিশনেরই কমন একটা মিনিং হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবাভ এর মানে উপরে, ওভার এর মানে উপরে। বাট দেয়ার আর সাম ডিফারেন্স, কিন্তু কিছু পার্থক্য আছে। আহ, এই যে প্রেপোজিশনের চ্যাপ্টারটা আপনারা দেখছেন না, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট অর এনি কম্পিটিটিভ এক্সাম, যদি প্রেপোজিশন থেকে কোনো কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এইখান থেকে আসে, এই অন, অ্যাবাভ অ্যান্ড ওভার এর ব্যবহার থেকে। যেমন এই তিনটা ওয়ার্ডেরই বাংলা অর্থ হচ্ছে উপরে। তাহলে এখানে একটা বাক্য আছে, দেখেন, দ্য বার্ডস আর ফ্লাইং ড্যাশ দ্য ট্রি। পাখিগুলো উড়ছে উপর দিয়ে, গাছের উপর দিয়ে। এখন অন দ্য ট্রি, অ্যাবাভ দ্য ট্রি, না ওভার দ্য ট্রি, কোনটা হবে? এইটা আমাকে বুঝতে হবে। দেখেন, অন হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝায়, অ্যাবাভ হচ্ছে স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝায়, ওভার হচ্ছে একটা বস্তুকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝায়। যেমন আহ, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটি ডেস্কটপ আছে, এপাশে একটি ল্যাপটপ আছে, এপাশে একটি মাউস আছে, একটা মোবাইল আছে, একটা পানির বোতল আছে। তাহলে এগুলোকে আমরা কিভাবে বলতে পারি? দ্য বটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল, দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, মোবাইল ইজ অন মাই টেবল। অর্থাৎ এগুলো টেবিলকে স্পর্শ করে আছে। এই যে টেবল একটা অবজেক্ট, অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো কিছু আছে, এরকম বোঝাতে অন বসে। আর অ্যাবাভ, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মাথার সোজা মাথার উপরে একটা সিলিং ফ্যান আছে, একটা এয়ার কন্ডিশন এসি আছে, একটা কারেন্টের বাল্ব আছে, লাইট। এখন এই যে লাইট, এসি বা ফ্যান, এগুলো কোথায় আছে বলছি? আমি বলছি যে আমার মাথার উপরে আছে। এখানে অবজেক্টকে আমার মাথা। এখন এগুলো কি আমার মাথার সাথে টাচ করে আছে? নেই। এগুলো এক দেয়ালে লাগানো স্থির অবস্থায় আছে। তাহলে আমি কিভাবে কথাটা বলতে পারি? The light is above my head. The air condition is above my head. The fan is above my head. অর্থাৎ এখানে কম্পেয়ার করছি কার সাথে? আমার মাথার সাথে। স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমার মাথার থেকে অনেকটা সেপারেট দূরত্বে ওই জিনিসগুলো স্থির অবস্থায় আছে, এরকম বোঝালেই অ্যাবাভ হয়। অবজেক্টকে স্পর্শ করে উপরে থাকলে অন, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ, আর অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় থাকলে ওভার। ক্রিকেট খেলা হয় না? একটা ক্রিকেট খেলা কমেন্ট্রিতে দেখবেন, একটা ব্যাটসম্যান যখন ছয় মারে, কমেন্ট্রিতে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কেন? ব্যাটসম্যান যখন বলটাকে হিট করে, বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে একটা গতিশীল অবস্থায় বাউন্ডারিতে গিয়ে পড়ে। অর্থাৎ এই যে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে, এইখানে ওভারের ব্যবহার হয়। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, এরকম একটা গাছ, উপর দিয়ে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে গাছটাকে স্পর্শ না করে, তাহলে পাখিগুলো একটা গতিশীল অবস্থায় আছে। ওভার দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড। প্লেনটা মাটির উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে। দ্য বয় দ্য বয়েজ আর জাম্পিং ওভার দ্য ওয়াল। ছেলেগুলো দেয়ালের উপর দিয়ে লাফ দিচ্ছে, এরকম একটা ওয়াল, এর উপর দিয়ে এই পাশে লাফাচ্ছে, ওই পাশে লাফাচ্ছে, অর্থাৎ দেয়ালটাকে স্পর্শ না করে উপর দিয়ে যাচ্ছে। সো এখানে মূলত ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট এদের পার্থক্যটা কি আমি আপনাদের অলরেডি বললাম। এটা আপনাকে জেনে রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা আমি কি বললাম? তিনটা প্রিপোজিশনের ব্যবহার: on, above, and over. Have you understood what I have said? Yes, sir. I am understand. I am Yes, understand sir. হয় না, I am understand মানে Understand. আ- Yes, sir. Yes, I understand. I understand. I am. I am understand কি কোনো স্ট্রাকচার? না। আবার I am understandingও হয় না। অনেকে, আমি যদি বলি আপনি কি বুঝতেছেন, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং, এটাও ভুল। কেন জানেন? এই আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে একটা
স্ট্যাটিক ভার্ব, ডাইনামিক না। কিছু ভার্ব আছে ইংলিশে, যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা উচিত না, ব্যবহার করা যায় না। এই যে আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, অ্যাপেয়ার, বিকাম, এক্সপেক্ট, হ্যাঁ, থিঙ্ক, লাভ, লাইক, উইশ, ডিজায়ার, হোপ, এই ভার্বগুলোকে সি, এই ভার্বগুলোর সাথে আইএনজি ব্যবহার করা যায় না। এগুলো আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? কোনো একটা কাজ চলমান থাকা বোঝায়, যেগুলো ডাইনামিক, যেগুলো অ্যাকশন দেয়। আমি তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি, অনেকে বলে আই অ্যাম ওয়ান্টিং। না। আমি একটা পাখি দেখতেছি, আই অ্যাম সিং এ বার্ড, এটা ভুল। বাংলায় কন্টিনিউয়াস হতে পারে, ইংরেজিতে ইনডিফিনিট টেন্সে বলতে হয়। কারণ পাখি গাছের ডালে বসে আছে, আপনি একটা জায়গায় দাঁড়ায় পাখিটাকে দেখতেছেন। আপনি কোনো কাজ করতেছেন, কোনো অ্যাকশন হচ্ছে, আপনার চোখ নিয়ে আপনি দৌড়াচ্ছেন, আপনি কিন্তু আপনার জায়গায় আছেন, পাখি পাখির জায়গায় আছে। তাহলে তো কোনো অ্যাকশন হচ্ছে না, কোনো কন্টিনিউয়াসলি কোনো কাজ চলতেছে না। কিন্তু আপনি বাংলায় বলতেছেন যে আমি একটা পাখি দেখতেছি, ঠিক আছে, কিন্তু কাজ কি হচ্ছে? না। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে বলা যায় না। আমি তোমাকে অনুভব করতেছি, বলি না? আই এম ফিলিং ইউ, নো, আই ফিল ইউ। ফিলিং দেখা যায়, অনুভব করা। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি ভালোবেসেছিলাম। আই উইল লাভ ইউ, আমি ভালোবাসবো। এগুলো বলা যায়। কিন্তু কেউ কাউকে বলে, মনে করেন প্রেমিক প্রেমিকা রিলেশনের মধ্যে আছে, কেউ কাউকে বলে আই এম লাভিং ইউ। আই এম লাভিং কোথাও শুনছেন কারো কাছে, কারো মুখে বলতে? না, বলা যায় না, হয় না। ভালোবাসি তো বাসি, এটা মনের একটা অনুভূতি, আমি দেখাতে পারতেছি, কোনো অ্যাকশন দিচ্ছি না। So, কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোকে আমি থার্ড ফ্রি ক্লাসে যে টেন্সের উপর ক্লাস নিয়েছিলাম, ওর যে পিডিএফটা দেওয়া আছে ওর ভিতরে আপনারা খুঁজে পাবেন। এছাড়া আমার লেখা বইটার ভিতরে এগুলো আছে। ঠিক আছে, তো এই যে আই আই অ্যাম আন্ডারস্ট্যান্ড, এটা তো কমপ্লিটলি রং। আর অনেকে বলে আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, এটাও বলা যায় না। বুঝতে পারছেন আমি কি বললাম? এই ছোট ছোট মিস্টেক গুলো সম্পর্কে যদি কনসেপ্ট রাখা যায়, এখান থেকে যদি ওভারকাম করা যায়, ইংলিশে কথা বলতে গেলে ভালো একটা কনফিডেন্ট পাওয়া যায়। এগুলো জানতে হয়। এই যে লাইভ ক্লাস করছেন, এর বেনিফিট এটাই, এই যে বাইরের অনেক বিষয় জানা যায়। জি স্যার, কিন্তু পিডিএফ গুলো আমার কাছে আছে না। বলা যায় না, গট ইট। হ্যাঁ, অবশ্যই, আই 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 গট ইট, অবশ্যই বলা যায়, কেন যাবে না? ঠিক আছে, হ্যাভ ইউ গট ইট, আই গট ইট, আন্ডারস্টুড, এটাও বলা যাবে। ঠিক আছে, পিডিএফ যারা পরে জয়েন করছেন তারা পাননি, যারা শুরু থেকে গ্রুপগুলোতে ছিলেন তারা পেয়েছেন, কারণ পিডিএফ বারবার দেওয়া যায় না, এটা হচ্ছে অনেক জায়গা নেয় এক একটা পিডিএফ। এই এই প্রেপোজিশনের পিডিএফটা 15 মেগাবাইট, 15 মেগাবাইট, তো আমার একটা গ্রুপে তো আর দিতে হচ্ছে না, আমার এখানে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করতে হচ্ছে, তখন হোয়াটসঅ্যাপটা ল্যাগ করে, হোয়াটসঅ্যাপে কাজ করা যায় না, মাঝে মাঝে ব্যান হয়ে যায়, এই জন্য একবারে বেশি ওটা দেওয়া পসিবল হয় না। এগুলো যারা পেইড কোর্সে থাকে তারা পায়, আর আমার লেখা হার্ড কপি বইটা যারা নেয় তারা এটা গোছানো পদ্ধতিতে সবকিছু পায়, দেখতে পারে। ঠিক আছে, কিন্তু রেকর্ড ক্লাস দেওয়া যায়, রেকর্ড ক্লাস এরকম জায়গা নেয় না। কিন্তু পিডিএফ দিতে গেলে ওই হোয়াটসঅ্যাপ ল্যাক হয়ে যায়, অনেক স্টোরেজ নিয়ে নেয়। এরপর দেখেন, তাহলে আমি কতগুলো কথা বললাম। আচ্ছা, এইটা দেখালাম অন, অ্যাবাভ অ্যান্ড ওভার। এই ওভারের আরো কিছু ব্যবহার আছে, এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন। যেমন সমগ্র অর্থে, যেমন আমি সারা বিশ্ব ভ্রমণ করব, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। কর্তৃত্ব আরোপ অর্থে এটা কেমন জানেন? কর্তৃত্ব আরোপ, মনে করেন অনেকে বাসা ভাড়া থাকেন না, তো শহরে অনেক বাসায় মালিক বিভিন্ন রেস্ট্রিকশন দেয় না, যে বাসা নিছেন, ফ্ল্যাট নিছেন, ঠিক আছে, ছাদে কিন্তু ওঠা যাবে না, বলে না? তাহলে আপনার মালিক আপনাকে কয়েকটা রেস্ট্রিকশন দিল, এখানে ময়লা ফেলানো যাবে না, এই কাজ করা যাবে না। তো আপনি বলছেন যে সে আমার উপর অনেক নিয়ম জারি করেছে, আমার বাসার মালিক অনেক নিয়ম জারি করেছে। দ্য অনার অফ দিস হাউস, এই বাড়ির মালিক, হ্যাজ ইম্পোজড মেনি রুলস ওভার মি, ওভার মি, আমার উপরে। দেখছেন, এইটাকে বলা হয় কর্তৃত্ব আরোপ করা। দ্য অনার অফ দিস হাউস হ্যাজ ইম্পোজড, ইম্পোজড আরোপ করা, ইম্পোজড, হ্যাজ ইম্পোজড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরোপ করেছে, মেনি রুলস ওভার মি, আমার উপর। বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার বসে। এটা কেমন? এটা হচ্ছে এরকম, মনে করেন আপনি একজনকে খুঁজতেছেন, একটা নতুন গ্রামে চলে গেলেন। হ্যাঁ, রহিম নামের একটা লোক, আপনি তার গ্রামে গিয়ে বলছেন এখানে রহিমের বাড়ি কোথায়, রহিম কোথায় থাকে, ওয়্যার ডাজ রহিম লিভ হিয়ার, রহিম এখানে কোথায় থাকে, ওয়্যার ডাজ রহিম লিভ হিয়ার। এখন রহিমের এক নেইবার্স বা প্রতিবেশী উত্তর দিচ্ছে, রহিমের বাড়ি তো ওই নদীর ওই পারে, আপনি যেখানে গেছেন তার বাড়ির সামনে একটা নদী আছে। রহিম তার প্রতিবেশী, সে বলছে ও ওই পারে থাকে। তো রহিম লিভস ওভার দ্য রিভার, হি লিভস ওভার দ্য খানাল, খালের ওই পার থাকে। আমরা বলি না এরকম, হি লিভস ওভার দ্য ব্রিজ, সে তো ব্রিজের ওই পার তারা বাস করে। এই যে ওই পার মানে অন্য পাশ, বিপরীত পাশ বোঝাতে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি শিখতে হয়, প্র্যাকটিক্যাল লার্নিং এর কোনো আলটারনেটিভ বই নেই। এই যে যা দেখাচ্ছে আপনাদের প্রেপোজিশন ডিকশনারি বলি, প্রেপোজিশনের রুলস বলি, এটা আপনি
অনেক বইতে পাবেন, পাবেন না তা তো আর না, কিন্তু একজন মানুষ নিজে পড়া, আর এই যে আমি লাইভ ক্লাসের মাধ্যমে প্র্যাকটিক্যাল কনটেক্সটের সাথে এক্সাম্পলের সাথে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এর ভিতরে কতটা পার্থক্য, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি ভাবতে পারেন? আপনি আপনি যদি একটা বইতে, আপনি প্রেপোজিশন পারেন না, বই ওপেন করবেন, প্রেপোজিশন চ্যাপ্টারে আসবেন, কি করবেন? আপনি এরকম ভাবে পড়ে যাবেন, অ্যাবাউট মানে সম্পর্কে, সম্পর্কে বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে, এমন মানে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে, এগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, জাস্ট এই গতানুগতিক ধারা আপনি পড়ে যাবেন। আপনি কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনার ব্রেনে তখন আসবে? আসবে না। এটা একটা ভাষা, ভাষা কখনো বই পড়ে ওইভাবে শেখা যায় না। ভাষা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে শিখতে হয়। এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। প্র্যাকটিক্যালি না শিখলে ডেভেলপ করা যায় না। আর আমি যেভাবে শেখাই, এটা আপনি একবার যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আর একবার রেকর্ডেড ক্লাসটা দেখেন, আপনার এটা নিয়ে আর ভুল হবে না, আপনি সারা জীবন মনে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন। দেখেন, আন্ডার কোনো কিছু নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে, বিলো পদমর্যাদা, অবস্থান বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে ব্যবহৃত হয়। এদের পার্থক্যটা কি আমি বলবো, দাঁড়ান একটু ওয়েট করেন। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে বা সামর্থ্যের বাইরে। অনেকে এই প্রেপোজিশন গুলো সম্পর্কে কনসেপ্ট নেই বা পরিচিত না, মানে অনেকে জানেই না যেটা একটা প্রেপোজিশন। এই দেখেন বিয়ন্ড, কেমন দেখেন, বলছে দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, মানে কি? আপনি কোনো এক্সাম্পল দিলেন না, আমি জাস্ট এই এক্সাম্পলটা থাকলেও, আপনি এটা পড়লেও আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করে দিচ্ছি। কেমন? আপনি বলছেন আপনি একটা বাইক কিনবেন, আপনার একটা বাইক পছন্দ হয়েছে, ইয়ামার শোরুমে গিয়ে আপনি কিনে নিয়ে আসলেন R15 ভার্সন 3। এই বাইকটা আপনার পছন্দ হয়েছে, আপনি কিনবেন, কিনে আনেননি, কিনতে যাবেন। এখন এই গাড়ির দাম 4.5 লাখ টাকা সাপোজ। এখন 4.5 লাখ টাকা নিয়ে আপনি একটা মোটরসাইকেলের শোরুমে গেছেন বাইক কিনতে। সেখানে গিয়ে আপনার আরেকটা বাইক পছন্দ হয়ে গেছে, ফর এক্সাম্পল MT-15 ভার্সন 2। এখন এই বাইকটা আপনার যখন পছন্দ হয়েছে, এর দাম 5.5 লাখ টাকা। আপনার কাছে তো এত টাকা নেই। এখন ওই বাইকটার গায়ে হাত বুলাই আপনি বলতেছেন, এই বাইকের যে দাম, এত টাকা আমার নেই, এটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে। একটা ড্রেস কিনতে গেলেন একটা সুপার শপিং মলে, সেই ড্রেসের যে মূল্য, সেটা দেখে আপনি দেখতেছেন অনেক টাকা, আপনার কাছে অত বাজেট নেই। তো আপনি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। বিয়ন্ড, সামর্থ্যের বাহিরে, কল্পনার বাহিরে, সাধ্যের বাহিরে, সীমার বাহিরে। দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড মাই বাজেট। হ্যাঁ, আমার বাজেটের বাইরে। এইভাবে এই বিয়ন্ড ওয়ার্ডটাকে আপনি কিন্তু আপনার প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ অ্যাপ্লাই করতে পারেন। ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। ইনটু এর প্রধান ব্যবহারটা হচ্ছে কি, যে বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, প্রবেশ করতেছে, অ্যাক্সেস করতেছে, এটা হচ্ছে ইনটু এর প্রধান ব্যবহার। যেমন আমি এখন পড়াচ্ছি, আমার রুমে হঠাৎ করে কেউ একজন ঢুকলো, আমি বললাম দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম, দ্য বয় রিসেন্টলি এন্টার্ড ইনটু মাই রুম, সেটা আমার রুমে প্রবেশ করলো। হ্যাঁ, আপনি একটা ট্রেনে যাবেন, টিকিট কেটে রাখছেন আগের দিন, আপনি জাস্ট টাইমে স্টেশনে পৌঁছাতে পারলেন না, কেবল ট্রেনটা ছেড়ে দিল, আপনি ঠিক তখনই ওই মুহূর্তে স্টেশনে পৌঁছালেন, ট্রেনটা আস্তে আস্তে চলা শুরু করতেছে, আপনি দৌড়ায় গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন, আপনার লেট হয়ে গেছে। হয় না এরকম আমাদের? এখন একজন ওই ট্রেনের ভিতর থেকে আপনাকে থামাচ্ছে, এভাবে বলতেছে, প্লিজ ডোন্ট গেট ইনটু দিস রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। ডোন্ট গেট ইনটু দিস রানিং ট্রেন, এই চলন্ত ট্রেনে উঠো না। গেট ইনটু কেন বলে জানেন? ওই যে আপনি বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় ভিতরে ঢুকতেছেন, অ্যাক্সেস করতেছেন, ভিতরে যাচ্ছেন, এখানে ইনটু এর ব্যবহার হয়। আরেকটা হচ্ছে পরিবর্তন হওয়া। পরিবর্তন হওয়া বা কি বলছে যে ভাগ হওয়া, ভাগ হওয়া বা রূপ পরিবর্তিত হওয়া। এটা কেমন জানেন? মনে করেন 10 জন লোক একসাথে কাজ করে, হঠাৎ করে তারা 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেল। তাহলে আপনি বলতে পারেন, দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। ইনটু 3 গ্রুপস, তারা 3টা দলের মধ্যে ভাগ হয়ে গেল। এরকম। মনে করেন বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আছে, জাতীয় পার্টি, হুসাইন মোহাম্মদ এরশাদের। এখন এই দলের 3জন মালিক। হ্যাঁ, GM কাদের, রওশনা এরশাদ, এরপর আরেকজন আছে, এটা কি জানো, বিদিশা এরশাদ। হ্যাঁ, এরশাদ সাহেবের 2 ওয়াইফ। এখন আমি যদি বলি জাতীয় পার্টি 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 পার্টস, 3 গ্রুপস, ইনটু 3 গ্রুপস। এই জন্য বলা হয় যে দলে দলে ভাগ হওয়া, পরিবর্তিত হওয়া, এখানে ইনটু এর ব্যবহার হয়। আরেকটা হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা। উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে,
ডিউরিং মানে ধরে, ফর মানে জন্য, এটা চতুর্থী বিভক্তি। অপ, দেখেন এখানে দুটো অপ আছে একদম শুরুতে আর শেষে, দেখেন ও ডাবল এফ, অপ। এর মানে হচ্ছে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, বা কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অপ বসে। আর ও এফ, অপ মানে এর, এর অধিকারে বা মালিকানায় থাকা বোঝায়। হ্যাঁ, আমরা বলি না দরজাটা অফ করো, এটা ক্লোজ করো, বন্ধ করো, এই বন্ধ করা মানে ও ডাবল এফ। ঠিক আছে। আর ও এফ মানে এর, হ্যাঁ, আপন মানে ভিত্তির উপর বোঝায়, উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায়। আচ্ছা, উইদিনটা কি দেখেন, একদম শুরুতে আমি আপনাদেরকে একটা প্রেপোজিশন বলছিলাম না, টুয়ার্ডস মানে অনির্দিষ্ট গন্তব্য বা আনসার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। শুরুতেই বলছিলাম যেমন আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট। এটা মনে করেন আপনি আপনার মাকে বলে গেলেন যে আম্মু আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমরা এরকম বলি না, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এরপর আপনি বললেন যে আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। এই যে একটা সার্টেইন টাইমের মধ্যে একটা কাজ কমপ্লিট করা, একটা সময়ের মধ্যে ফিরে আসা, আপনি এখানে বলতে পারেন যে আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এই যে সার্টেইন টাইমের মধ্যে একটা কাজ সম্পন্ন করা, এখানেই মূলত উইদিন প্রেপোজিশন বসে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হতে বা থেকে, অফ ও এফ, অফ মানে এর, এর কারো অধিকার বা মালিকানায় বোঝায়। তো এই হচ্ছে মূলত আমাদের প্রেপোজিশন ডিকশনারি, অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহৃত হয়। যতটুকু কনসেপ্ট বা ধারণা আমি দিলাম, এইটা নিয়ে আপনি যদি এইখানে যে 30টা প্রেপোজিশনের ব্যবহার আছে এটা একটু ভালোভাবে পড়েন, আপনার মতো করে পড়েন, দেখবেন আপনার এই প্রেপোজিশন নিয়ে কোনো ধরনের সমস্যা বা জটিলতা থাকবে না। এখানে টিচারের বোঝানোর কিছু নেই, এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে, নিজে আপনি যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। এখন এই 30টা তো মনে রাখা সম্ভব না, এর ভিতরে আমি লাস্টে আছে 12টা আলাদা করে দিয়েছি। আপনার যদি অ্যাটলিস্ট ওই 12টা প্রেপোজিশন সম্পর্কেও কনসেপ্ট থাকে, আপনার এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে স্পিকিং বা রাইটিংয়ে কোনো সমস্যা হবে না। এখন আমি কি করি, আমি আমার স্টুডেন্টসদেরকে, যারা পেইড কোর্সে আসে, প্রিপোজিশন একদিনে শেষ হওয়া জিনিস না, একদিনে হয় না, 2টা বা 3টা ক্লাসের প্রয়োজন হয়। আমি তাদেরকে সবকিছু ডিটেলসে বুঝাই দেই, শেখাই। কিন্তু আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কোন জায়গা থেকে আসবে, যখন আপনি এটাকে প্র্যাকটিক্যালি ফেস করবেন, অর্থাৎ প্র্যাকটিক্যালি অনেক এক্সারসাইজ আমরা এটার উপর করি। এছাড়াও আমি আমি কিন্তু আমার এই কোর্সে বারবার বলেছি প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করি। একটা প্যাসেজ যখন অ্যানালাইসিস করব, আইএলটিএস স্পিকিং কিউকার টপিক যখন অ্যানালাইসিস করব, আমি সেখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ফ্রেজ কোনটা, এগুলো আমি তাদেরকে বলে দেই, সেভাবে তারা প্রেজেন্টেশন তৈরি করে। তো ওইখানে যখন প্রেপোজিশনের বিভিন্ন ব্যবহার থাকবে বা আমরা দেখব, আমি কিন্তু আমার স্টুডেন্টসদেরকে স্মরণ করিয়ে দিই যে দেখেন এইখানে এই প্রেপোজিশনের ব্যবহার আছে এই কারণে। এইভাবে 8-10টা প্যাসেজ যদি আপনি সলভ করেন, সেখানে যে প্রেপোজিশনগুলো দেখবেন সেটা অ্যানালাইসিস করলে ক্লিয়ার হয়ে যায়। এইভাবে গতানুগতিক ধারায় মুখস্থ করে কখনো ধরে রাখা যায় না, মুখস্থ করে কেউ ধরে রাখতে পারে না। প্রথমত আপনি একটা কনসেপ্ট নেন, এই যে যতটুকু আলোচনা করলাম এখন এই 1 ঘন্টার ভিতর, এই কনসেপ্টটা থাকলেই এনাফ। এরপর আপনি প্র্যাকটিক্যাল প্যাসেজে চলে যান ডিরেক্টলি। এইভাবে আমি করাই। তো দেখেন এখানে যেগুলো দেওয়া আছে আমি একটু বলি, আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, সবকিছুই ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। যেমন অ্যাটের ব্যবহার আমি দুই একটা একটু বলে দিই। দেখেন, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, হি লিভস অ্যাট মেহেরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। বাট যদি দুইটা জায়গাকে কম্পেয়ার করা হয়, দেখেন হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, সে বাংলাদেশে ঢাকায় বাস করে। অর্থাৎ বড় জায়গাটাকে ইন, ছোট জায়গাটাকে অ্যাট। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এগুলো কিন্তু বলেছি অলরেডি। এই দুইটা ছাড়া, এই দুইটা হচ্ছে মেইন ব্যবহার, সার্টেন টাইম আর স্মল প্লেস। এইটা ছাড়া অ্যাটের আরো 3টা ব্যবহার আছে। সেটা হচ্ছে দূরত্ব বোঝাতে অ্যাট বসে, দূরত্ব, যেমন ডেস্টিনেশন, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাট বসে, হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18, মানে সে 16তে এসএসসি পাস করেছিল, সে 18তে এইচএসসি পাস করেছিল। এই যে দামের পূর্বে, অর্থাৎ আলু 50 টাকায় বিক্রি হয়। দেখেন, এখানে একটা হিন্ট দেই, আমার স্টুডেন্টদের পড়ানোর অনেক কৌশল আছে, অনেক স্ট্র্যাটেজি বা টেকনিক আছে, এগুলো তো সব জায়গায় বলা যায় না বা একদিনে শেষও হয় না। যেমন এই যে অ্যাটের ব্যবহারটা, আমি যদি ছোট্ট একটা হিন্ট দেই, আপনি এটা ধরে রাখতে পারবেন। যেমন দেখেন, এই প্রথমটা বাদে, মানে এই যে ছোট স্থান, শহর বা জায়গা, এইটা বাদে বাকি যে ব্যবহারগুলো আপনি দেখছেন অ্যাটের, দেখেন এই বাকি যতগুলো ব্যবহার এখানে দেখছেন, দেখেন অ্যাট প্রেপোজিশনটা কোথায় বসছে। ক্যান ইউ নোটিস ইট? আপনি কি এটা নোটিস করতে পারেন, লক্ষ্য করতে পারেন? দেখেন, অ্যাট প্রেপোজিশনটা
মোস্ট অফ দ্য টাইম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। নিউমেরিক ওয়ার্ড মানে সংখ্যাবাচক শব্দ। মানে আপনি এগুলো সব ভুলে যান, যে দূরত্ব বোঝাতে নির্দিষ্ট সময়, দাম, বয়স, এগুলো ভুলে যান। আপনি দেখেন এই যে 9টা, 10টা, 200, 100, 50, 150, 16, 18, এগুলো সংখ্যাবাচক শব্দ না? নিউমেরিক ওয়ার্ড না? ঠিক তার আগেই কিন্তু অ্যাড বসছে। এটা কোনো নিয়ম না, কোনো গ্রামারে কোনো রুলস না, এটা জাস্ট একটা হিন্ট, ধরে রাখার জন্য, মনে রাখার জন্য, ব্যবহার করার জন্য। তো এই 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 ছোট ছোট কিছু টিপস বা টেকনিক ফলো করতে পারলে এই প্রেপোজিশনগুলোকে ভালোভাবে ইউজ করা যায় বাক্যে। ঠিক আছে? তো এই এই হচ্ছে বিষয়। এইভাবে এই বিষয়গুলো ধরতে হয়, জানতে হয়, ডেভেলপ করতে হয়। তো দেখেন, এরপর হচ্ছে অন। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, যেটা আমি বলছি অলরেডি। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, অর্থাৎ অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু উপরে আছে। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হেয়ার অন 17 জুন। অর্থাৎ আমি যদি বলতাম সে জুন মাসে এখানে আসবে, জাস্ট মাসটাকে মেনশন করতাম, তখন কিন্তু ইন হতো। হি উইল কাম হিয়ার ইন জুন, বিকজ মান্থ অর ইয়ারের আগে ইন বসে। কিন্তু যদি ডে বা ডেট থাকে, তারিখ থাকে, তখন আবার অন হয়। হি ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলি। বলতে পারি না? বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। বলতে পারি। নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভ অন রাইস, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আমরা ভাত খেয়ে বাঁচি, মানে ভাতের উপর নির্ভর করে বাঁচি, ভাত না খেলে আমরা বাঁচবো না, এরকম একটা সেন্স এখানে দিচ্ছে। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। আপনি একটা নতুন ইউনিভার্সিটিতে গেলেন, একটা কলেজে ভর্তি হলেন, একজনের কাছে জিজ্ঞাসা করছেন ওয়্যার ইজ আওয়ার ক্লাস, সে বলছে আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। সো এইভাবে আপনারা যদি এগুলো একটু প্র্যাকটিস করতে পারেন নিজের মতো করে, আই হোপ ইউ উইল গেট দ্য অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এটা প্র্যাকটিস করতে হয়, বাট ওই যে যেটা বললাম, আপনি একবার দুইবার পড়েন, কিন্তু কখনো মুখস্থ করতে যাবেন না। মুখস্থ করে ধরে রাখা যায় না, প্র্যাকটিক্যালি বুঝতে হয়। এগুলো পড়ার পর প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে অ্যানালাইসিস করতে হয়, দেখতে হয় যে এখানে এই প্রেপোজিশনটা আছে, তাহলে কি কারণে আছে। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার আমার স্টুডেন্টসদেরকে আমি বুঝিয়ে দিই। তো এখানে সবগুলোই দেওয়া আছে, অনেক সুন্দর করে দেওয়া আছে। আপনারা নিজের একটু পড়বেন, দেখবেন। আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, এটা এক ক্লাসে শেষ হয় না। আমি যদি এটা পড়াতে যাই আরো 3 ঘন্টা সময় লাগবে, আমি যদি আরো ডিটেলস এটা ডিসকাস করে পড়াতে যাই। কিন্তু দেখেন, এগুলো তো আছে, এটা আমি আমার পেইড কোর্সে পড়াই, 2টা 3টা ক্লাস, আলাদা আলাদা ক্লাস নিয়ে আমি পড়াই। যারা পেইড কোর্সে আসবেন আপনারা পাবেন। এইখানে এগুলো পড়ানোর পর, বোঝানোর পর, আমি এইখানে দেখেন লিখেছি যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশনগুলো হচ্ছে, অর্থাৎ যেগুলো অ্যাজ ইউজুয়াল স্পিকিং বা রাইটিং এ ব্যবহার করতে হয়। এখানে 30টা প্রেপোজিশনেরই ব্যবহার আছে। এই 30টার ভিতরে এইখানে যেগুলো আমি লিখছি, এগুলো যদি আপনারা একটু বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে আর সমস্যা থাকবে না। এখানে 12 থেকে 13টা আছে। অ্যাট, টু, অন, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামাং, ফ্রম, উইথ, ওভার, আন্ডার। অ্যাটলিস্ট এগুলোর প্র্যাকটিস যদি আপনি করতে পারেন, আপনার ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। এটা হচ্ছে একটা কথা। হ্যাঁ, আর এখানে সবই আছে। দেখেন একটা এক্সারসাইজ এখানে দেওয়া, যেমন আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 p.m. কি হবে এখানে? অ্যাট 10 p.m., সার্টেন টাইমের আগে অ্যাট বসে। হ্যাঁ, ড্যাশ মানডে, কি হবে? অন মানডে, ডে বা ডেটের আগে অন বসে। হ্যাঁ, এরপর হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তাহলে বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। অ্যাট ঢাকা, ইন বাংলাদেশ। ঢাকা ইজ ড্যাশ কিলোমিটার ফ্রম হিয়ার, অর্থাৎ দূরত্ব বোঝাতে অ্যাট বসে। ঢাকা ইজ 220 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে, ঢাকা ইজ অ্যাট 20 কিলোমিটার। হ্যাঁ, ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, নদীর তীরের আগে অন বসে। হ্যাঁ, সো এইগুলো প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, তাহলে পারবেন। এটা কঠিন কিছু না, ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ, অনেক ভালোভাবে চাইলেই ডেভেলপ করা যায়, আপনারা পারবেন। আমি এখন আপনাদেরকে একটু প্যাসেজ রিডিং দেখাবো। এখানে আসতে হবে, যেহেতু আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু করব। এরপর ওইভাবে ফ্রি ক্লাস রেগুলার হইতে আপনাদের হয়তো নিতে পারবো না। তো আহ, যারা কোর্স করতে চান, আগামীকাল থেকেই জয়েন করবেন, কারণ এটা পেইড ব্যাচ, এটা অন টু অন কোনো ক্লাস না। একটা ব্যাচের ক্লাস একবার শুরু হয়ে গেলে অনেকেই 2 দিন, 3 দিন, 4 দিন পরে ভর্তি হবেন, তখন ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন না। শুরু থেকে করলে ধারাবাহিকতা ধরে রাখা যায়। কারণ বারবার একটা কথা বলি আমি
আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করে, গ্রাজুয়ালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। আমরা ইংরেজি পারি না কেন? আপনারা অনেকেই মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন, পারছেন না। এর না পারার মেইন কারণ হচ্ছে আপনার সিকোয়েন্স ঠিক নেই। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনাকে এটা বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজে কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো। এইটা তখনই সম্ভব হয় যখন একটা মেন্টরের অধীনে থেকে সার্টেইন রুলস মেনটেন করে ডেভেলপ করা যায়। আদারওয়াইজ আজকে আপনি আমার কাছে ফ্রি ক্লাস করতে আসছেন, কালকে ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন আপনার সামনে, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস ভেসে উঠবে, তারপরের দিন হয়তো আরেকটা এরকম ফ্রি ক্লাস করার সুযোগ পাবেন। এইভাবে বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে, দেখতে থাকলে আপনি শিখতেছেন, শিখবেন, শিখতে পারবেন, শিখতে পারবেন না এরকম না, কিন্তু এই শেখাটা সারা জীবন শিখে যেতে হবে। আপনি কোনোদিন শেষ নামাতে পারবেন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে। আপনি নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি পারি বা জানি। বাট যদি আপনি সিকোয়েন্স মেনটেন করে এগোতে পারেন, যদি আপনি জানেন এই ভাষায় ঠিক কী আছে, আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, ঠিক কতটুকু জানা থাকলে আমি কনফিডেন্টের সাথে একটা এলিট এনভায়রনমেন্টে, ওয়েল এনভায়রনমেন্টে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, তাহলেই আপনি কনফিডেন্টের সাথে ডেভেলপ করতে পারবেন। ততটুকুই আপনাকে শিখতে হবে। অনেকেই আছে আমার কাছে, জানেন কি বলে? এই কিছুদিন আগে ভর্তি হয়েছে, সে হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশের। সে আমাকে বলছে, স্যার আমি একটা বড় পজিশনে আছি, বাট এই ল্যাঙ্গুয়েজটাই স্পিকিংয়ে আমার অনেক দুর্বলতা, আমি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারি না, অনেক ফরেনারদের সাথে কথা বলতে হয়, আমি পারি না। আমি আপনার কোর্স করব, কিন্তু আমার ছদ্মনাম ব্যবহার করবেন। সে তার রিয়েল আসল যে নাম পরিচয় সেটা সে দিচ্ছে না, বলছে আমি লজ্জা পাই, আমি আমার এই পরিচয়টা দিচ্ছি, আপনি আমাকে ক্লাসে ডাকলে এই নামে ডাকবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা বড় পজিশনে গিয়েও শুধুমাত্র এই এই ল্যাঙ্গুয়েজে দুর্বলতা থাকার কারণে সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে না। দিনের পর দিন নিজের ভিতরে একটা হীনমন্যতায় সে ভুগতেছে। এই ভাষাটা জানা থাকলে কনফিডেন্টের সাথে যে কোনো কিছু করা যায়, কনফিডেন্টের সাথে। দ্যাট ইজ দ্য রিয়েল থিংস। এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো ইউ হ্যাভ টু নো ইট প্র্যাকটিক্যালি। আচ্ছা, তো আমি এখন কনভার্স ইয়েটা দেখাবো, রিডিং স্টোরিটা দেখাবো, প্রত্যেকে একটু মনোযোগ দিবেন। দেখেন, একটা প্যাসেজ রিড আউট করলে এখান থেকে অনেক ডেভেলপমেন্ট আসে। রাইটিং এর ফরমেশন বোঝা যায়, টেন্স আইডেন্টিফাই করা যায়, ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার পাওয়া যায়, রিডিং রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসে। আমি যাদেরকে করাই প্র্যাকটিক্যালি করানোর, পড়ানোর, দেখানোর চেষ্টা করি। এটা আপনারা দেখেন কতটা হেল্পফুল হয় এবং খুব সুন্দর একটা গল্প। এটা আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে। আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ রিডিং করি, কিন্তু একটা প্যাসেজ পড়লাম, ঠিক আছে, একটা সেন্টেন্স আমি পড়লাম, পড়ে তার অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা আমরা কিন্তু বুঝতে পারি না। এটা আমরা লিখতেও পারি না, বলতেও পারি না। এর মেইন রিজন আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এটা টেন্সে লেখা, না মডালে লেখা, না প্যাসিভে লেখা, না নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা, নাকি ডাবল ইউএস যুক্ত ইন্ট্রোগেটিভ করা। এই জিনিসটা আমরা বুঝি না। এটা কিভাবে করতে হবে আমি দেখাই দিচ্ছি। আর এইটা 1 মিনিট আমি একটু বলে দেই, পেইড কোর্সটা হচ্ছে আগামীকাল থেকেই শুরু হবে। এটা হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। যদিও আগামীকাল বুধবার, বাট এটা আগে থেকে নোটিশ দেওয়া হয়ে গেছে, এই জন্য আগামীকাল থেকেই হবে। আগামীকালই ওরিয়েন্টেশন ক্লাস, একদম নতুন ব্যাচের। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, 1 ঘন্টা ক্লাস টাইম। 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারবেন। এটা 3 মাসের কোর্স, বাট যদি এর থেকেও বেশি সময় লাগে, আপনি কভার করতে না পারেন, আপনাকে রাখা হবে, আপনি যে কোনো নতুন ব্যাচের সাথেও শিখতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকার ভিতরে আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হন থাকতে পারবেন। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। এবং এই কোর্সটা যে কেউ করতে পারবে, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। সেভাবে এই কোর্সটাকে ডিজাইন করা। কারণ আমি এখানে বেসিক গ্রামার, স্পোকেন রাইটিং, আইএলটিএস এর প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি শিখে আপনি আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। টোটাল 70টা ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল আমি প্রোভাইড করব প্রিমিয়াম ক্লাসের, যাতে করে কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারেন। আর প্রত্যেকটা ক্লাস একদম প্র্যাকটিক্যালি হবে, আমি নিব মেইন কোর্সের সবগুলো ক্লাস। আর একদম যারা দুর্বল আছেন, খুবই দুর্বল, তারাও করতে পারবেন। একদম বেসিক থেকেই শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে? আর টোটাল 70টা ক্লাস, এবং এই ক্লাসগুলো একদম ধারাবাহিকভাবে হবে, ওই যেটা আমি বললাম সিকোয়েন্স মেনটেন করে। প্রথমে 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এগুলো খুবই প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা আপনার ক্রিয়েটিভ
পাওয়ারটাকে ডেভেলপ করবে, ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লিখতে পারবেন, একটা ভাইভা ফেস করতে পারবেন, অফিস কলেজ ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে পারবেন। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। কোনো কিছু বাংলায় ভাবলে সাথে সাথে আপনি ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন। এরপরে 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপরে। এরপর যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, কর্পোরেট অফিসে জব করেন, ফ্রিল্যান্সার আছেন, রাইটিং নিয়ে যারা দুর্বল, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের জন্য, ওরাল ক্লাস, অর্থাৎ আপনার মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য আপনাকে দিয়ে আমি এখানে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস নিব। আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর স্পিকিং করাবো, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইনশাল্লাহ। এই পর্যন্ত আমার 75টা ব্যাচ রানিং আছে, বর্তমানে 75তম ব্যাচ চলতেছে। নতুন যে ব্যাচটা হচ্ছে সেটা হচ্ছে 76তম ব্যাচ। আপনারা যারা ভর্তি হয়েছেন, প্রত্যেকে আজকে পেইড কোর্সের নতুন গ্রুপটা পেয়ে যাবেন যারা অলরেডি ভর্তি হয়েছেন। আর আগামীকাল থেকেই ক্লাস শুরু হবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, আগামীকাল সন্ধ্যার ভিতরে সেন্ড মানি করে জানাবেন। এটা 2000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না এটাও আমি রাখি, 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা 1 মাসের ভিতরে দিলে হবে। এই সুযোগটা আমি দেই। এটা কোথাও কোনো কোর্সে দেখবেন না আপনি। আছে, এটা 1000 টাকা অ্যাডভান্স করে আপনি শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে করতে পারবেন। এই দুইটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে। আপনি সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা হোয়াটসঅ্যাপে জানালে বা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে যুক্ত করে নিব। যারা যুক্ত হবেন আপনাদের একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্টস। এটা আপনি ধরে রাখতে পারবেন। অনলাইনে ক্লাস কোর্সের নাম্বারটা যদি ব্যান হয় বা ডিলেট হয়, এটা আপনি আমাকে দেখাতে পারবেন। যে কোনো নতুন ব্যাচে আমি অ্যাড করে নিতে পারবো। আমার লেখা এই বইটা, এটার হার্ড কপি নিতে গেলে আপনাকে পারচেস করতে হবে। এটা 500 টাকা প্রাইস, আপনি পেইড কোর্স করেন বা ফ্রি ক্লাস করেন। আর আর যে কোনো টপিকের পিডিএফ ফাইল বা অন্যান্য রেকর্ডেড ক্লাস সবকিছুই আপনি ফ্রিতে পাবেন এই 2000 টাকার কোর্সের ভিতরে। আপনার আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। এইটাতে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। বাট আমি এতটুকু বলতে পারি, আমি যেভাবে শিখাই বা পড়াই, যদি রেগুলারিটি মেনটেন আপনি করেন, আপনারা তো দেখছেন এই যে ফ্রি ক্লাস নিলাম, কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় বুঝাইছি। যদি রেগুলারিটি মেনটেন আপনি করেন, 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি এক্সপার্ট হবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই, গোছানো পদ্ধতিতে ডেভেলপ করতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। ওকে, সো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যারা ভর্তি হতে চান আজকে রাতেও হতে পারবেন, বা আগামীকালকের ভিতরে সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সে যুক্ত করে নিব। সো এই হচ্ছে বিষয়। আহ, আর আমি এখন আপনাদের একটু রিডিং প্যাসেজটা পড়াই, প্রত্যেকে একটু এখানে মনোযোগ দিন, আমাদের ক্লাস শেষ হয়নি। আর অনেকগুলো বিষয় আমি দেখাবো, একটু ভালোভাবে দেখেন কিভাবে একটা প্যাসেজ আমরা অ্যানালাইসিস করতে পারি, কিভাবে একটা প্যাসেজ আমরা রিড আউট করতে পারি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে বলছে যে ইংলিশ লাভ স্টোরি, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। খুবই ভালোভাবে বোঝেন। কি বলছে যে রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা? রাজু এন্ড শোভন। ভার্ব কোনটা? আর। মনে রাখবেন প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে কিন্তু আমাদের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো অ্যামিজার থাকলেই অনেকে মনে করে যে এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স। বাট এরপরে তো আরেকটা ভার্ব নেই বা তার সাথে আইএনজি নেই, জাস্ট এই আরটাই মেইন ভার্ব। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বি ভার্বের একটা সেন্টেন্স। নাও, এটা কি জানেন? এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এখন, কখন, এখন। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর, অর্থাৎ এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দে ডু। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স, আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করছে, একজন আরেকজনের সাথে আজ 3 বছর পরে তারা দেখা করছে। তাহলে এটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ আদার এটাকে কি বলা হয় জানেন? এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। ইজ আদার দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। আরেকটা আছে অন অ্যানাদার, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। দে আর ভেরি হ্যাপি টু মিট ইজ আদার আফটার আ লং পিরিয়ড, তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেক দিন পর। আফটার সো মেনি টক্স, দেখেন এটা কিন্তু আমার কোনো
সেন্টেন্স বা বাক্য না। এটা জাস্ট কি, একটা ফ্রেজ। এটাকে কি বলা হয় জানেন? এটা হচ্ছে মূলত প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, অর্থাৎ অনেক কথা বলার পর রাজু সেইড, রাজু বলল উইথ আ স্মাইল অন হিজ ফেস, হাউ ইজ রূপা? মুখে একটা হাসি নিয়ে, রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ সাই, সাই মানে কি জানেন? নিঃশ্বাস নেওয়া। শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো, আমি জানি না হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। অর্থাৎ বিষয়টা কি জানেন? আহ, আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ পড়ি, আপনি রিডিং করতে পারবেন, বাট একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, এইটা আমরা ধরতে পারি না। এইটা ধরা শিখতে হবে, যেটা আমি বারবার বলছি। এটা কিভাবে ধরবেন? প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পর ভার্ব থাকে, ওই ভার্ব দেখে আপনি আইডেন্টিফাই করার ট্রাই করেন এটা কোন টেন্সে লেখা আছে। যেমন বলছে যে হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? এই যে তুমি কি বলছো, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং। হ্যাঁ, বলছে ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ডিডেন্ট ইউ ম্যারি হার এর বাংলা কি? এর বাংলা হচ্ছে তুমি তাকে বিয়ে করনি। দেখেন, ভাষা শিখবেন প্র্যাকটিক্যালি। ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট কন্টেন্ট দেখে, রংচটা বিজ্ঞাপন দেখে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়? ভেবে দেখেন তো, যায় না। এটা প্লাস এটা প্লাস এটা আমি একটা করলাম, এইটা হাজারো সেন্টেন্স হবে। এগুলো কিছুই না, ভুকুচুকু। হ্যাভ এ নাইস ডে, হ্যাঁ, বা আছে না যে এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, আপনি ইংলিশ এক্সপার্ট হবেন। কোনো কাজ লাগে না যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা ফেস করবেন। এটা আপনি ট্রান্সলেট করেন, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। এই প্রবলেম থেকেই যখন আপনি ওভারকাম করতে পারবেন, তখনই আপনি এক্সপার্ট। যেমন দেখেন কি বলছে তাহলে, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করোনি। এখন পরের বাক্য বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। কি বলছে? আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। এখন এই যে অলওয়েজ লাইকড, LIKED, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি মানে বিয়ে করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন। হ্যাঁ, ডু মানে করা, টু ডু করতে, রিড মানে পড়া, টু রিড পড়তে, এই টু প্লাস বিয়ন এগুলো ইনফিনিটিভ। এখন লাইক মানে কি? আমরা কিন্তু সবাই জানি লাইক মানে পছন্দ করা, কিন্তু এই বাক্যে লাইক মানে পছন্দ করা না, লাইকের মানে চাওয়া। চাওয়া, এটা কি আমরা জানি? আমরা কিন্তু একটা কমফোর্ট জোন থেকে আমরা বের হতে চাই না। আপনি যতক্ষণ না পর্যন্ত এই প্র্যাকটিক্যাল প্যাসেজগুলো ফেস করবেন, এই জিনিসগুলো আপনি বুঝবেন না। আপনি ওই ধারাতেই থাকবেন যে লাইক মানে পছন্দ করা। কিন্তু না, সিচুয়েশন বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ কোনো কিছুর উপর মানে ইয়ে করা না, অ্যাডাপ্ট করে না, এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়। অর্থাৎ আই অলওয়েজ লাইক টু ম্যারি হার মানে আমি তাকে বিয়ে করতে পছন্দ করি না, এর বাংলা অর্থটা কি? আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। দেখেন, লাইক মানে চাওয়া, হোপ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া। এই চাওয়া অর্থে 5-6টা ওয়ার্ড ব্যবহৃত হয়, ইংলিশে ভার্ব ব্যবহৃত হয়। এই চাওয়া অর্থেই একটা আলাদা ক্লাস আছে, বুঝতে পারছেন? তো এটা আপনি কখন বুঝবেন লাইক মানে চাওয়া? যখন এইখানে আসবেন তখন, তার আগে বুঝবেন না। হ্যাঁ, ফাইনালি সে ডিডেন্ট ম্যারি মি, অবশেষে সে আমাকে বিয়ে করেনি। আমি যদি বলতাম সে আমাকে বিয়ে করেছিল, এটার ইংলিশ কি কেউ বলতে পারবেন? এটা তো নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ বাক্য হতো, সে আমাকে বিয়ে করেছিল, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? এনিওয়ান ক্যান সেই দ্যাট? বলেন তো, যে কোনো একজন বলেন, আনমিউট করে বলেন। She was married me. দেখছেন অবস্থা? ক্যান ইউ ইমাজিন দ্যাট আমরা কতটা দুর্বল এই ল্যাঙ্গুয়েজে? He married me. এই যে ওয়াজ বলছেন, He অনেকে has মানে married. পাস্ট He টেন্স has. মানেই অনেকে বলে ওয়াজ, ডিড, এইসব বলে। না রে ভাই, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম V2। ম্যারি থেকে ম্যারিড, কোনো ওয়াজ, ওয়ার, ডিড এগুলো আসে না। সে ম্যারিড মি, সে আমাকে বিয়ে করেছিল। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন ডিডের ব্যবহার হয়। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে, সে ডিডেন্ট ম্যারি মি। ঠিক আছে? এরপর দেখেন, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না, এটা মডালের সেন্টেন্স। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে সাবজেক্ট শি, লাভের সাথে এস কেন আছে জানেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। সে কি বলছে? যে সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। এই কথাটা আমাকে অনেকবার
বলেছিল। শি অলসো সেইড মি, সে আমাকে আরো বলেছিল দিস টক্স 1000 টাইম, সে আমাকে এই কথা 1000 বার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ, অর শি লাইড, সে এই কথাগুলো বলেছিল না জেনে, উইদাউট নোয়িং, না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, লাই থেকে লাইট। কি হচ্ছে এখানে? শোভন আর তার নাম কি, রাজু, দুইজন বন্ধু একটা কনভারসেশন করছে। রাজু শোভনের কাছে তার গার্লফ্রেন্ডের খবর নিচ্ছে। তো শোভন রাজুকে বলছে যে আমার গার্লফ্রেন্ড এরকম বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে আমাকে বিয়ে করেনি। পরে রাজু বলছে যে এটা তো হওয়ার কথা না, সে তো আমাকে এরকম বলেছিল যে সে তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, এ কথা সে আমাকে 1000 বার বলেছে। আমার এখন মনে হচ্ছে যে সে এগুলো বলেছে না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছে। এরপর কি দেখেন, এটা শোভন বলছে যে হার ইনোসেন্ট লুকিং ফেস, অর্থাৎ তার যে নিরীহ চেহারা, ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। অর্থ কি দেখেন, ইজ এটা অক্সিলারি ভার্ব, ফ্লটিং এটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে থাকে, শেষে থাকে, এরকম অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে থাকে। অর্থাৎ অর্থটা হচ্ছে তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে, মে লাই পসিবিলিটি অর্থে মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার। দেখছেন পাস্ট টেন্স মানে কি? কোনো ওয়াজ আছে, ডিড আছে? না, মেইন ভার্বের পাস্ট ফর্ম। আই ড্রেমড উইথ হার আ লট, বাংলা কি তাহলে? এই ভি টু মানে ভার্ব দেখে বাংলা বলতে হয়, যে আমি তাকে বিশ্বাস করেছিলাম, বাংলা কি, করেছিলাম, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, এই ড্রিমটা এখানে ভার্ব। কিন্তু দেখেন, বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। তাহলে এইখানে যে ড্রিমটা, এটা আবার নাউন, এখানে ভার্ব কোনটা, কাম। সো মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। এবার আপনারা বলেন তো, আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে বাংলা কি, ইংলিশটা কি হতো? আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশ কি হতো? বলতে পারবেন কেউ? My dream came true. রাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সেটা আমার কি হতো? মাই ড্রিমস খেম ট্রু, খাম খেম খাম, অর্থাৎ কামের পাস্ট ফর্ম হচ্ছে CAME। এই জায়গাটায় আমাকে ফোকাস করতে হবে। মনে রাখেন, যতগুলো টেন্স আছে না, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পাস্ট টেন্স। মানুষ ভুল করে পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলার ক্ষেত্রে। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? বলছে যে আই ডোন্ট নো ওয়াই। রাজু সেইড ওয়াই শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন বলল, শি ম্যারিড, দেখছেন এই যে ম্যারিড, নট ওয়াজ বা ডিড, শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছিল। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। কে বলছে এই কথা? শোভন। কাকে? রাজুকে। এবার রাজু বলছে, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলা কি? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, পাস্ট কন্টিনিউয়াস, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ গোয়িং, অর্থাৎ আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। এই যে রিডিউসড, এটা মেইন ভার্ব। টকিং শব্দটা কি জানেন? এটাকে বলা একটা জেরান্ট। অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, নাথিং লাইক দ্যাট, আর কিছুই না। অনেকে এটাকে দেখলে মনে করবে ভার্ব বা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না। সাবজেক্টের পরেই মূলত মেইন ভার্ব থাকে। সাবজেক্টের পরে যদি একটা বাক্যের ভিতরে আপনি ভার্ব দেখেন, ভার্ব রিলেটেড কোনো ওয়ার্ড দেখেন, সেটা অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ব। সেটা হয় নাউন, না হলে অ্যাজেক্টিভ, অ্যাজ এ পার্টস অফ স্পিচ। এটা একটা নাউন, স্থির একটা অবস্থা প্রকাশ করছে। বলছে যে কথা বলা, যে হঠাৎ করে সে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। সে অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। তাহলে মিটিং মি মানে কি? দেখা করা। জাস্ট এটাও আমার একটা জেরান্ড বা অ্যাজ আ পার্টস অফ স্পিচ, কি বললাম, নাউন। আর আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াটস রং উইথ ইউ, কি সমস্যা তোমার? শি সেড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সব কিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভনস শোল্ডার, শোভনের শোল্ডার অর্থাৎ কাঁধে হাত রেখে, রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়লো। এবার কি বলছে? রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস,
রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জ। কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি। ইট ওয়াজ, অর্থাৎ এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভন কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। ট্রাইড, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, থামানো। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। দেখেন এই যে বাক্যটা, মানে এরকম বাক্য আমরা রিডিং পড়তে পারি, পড়ে আপনি কিন্তু বুঝতে পারছেন যে মূলত অর্থটা কি কি বোঝাতে চাচ্ছে। কিন্তু আপনি যখন ওই অর্থটা নিজে করছেন, অ্যাকচুয়াল যে বাংলা অর্থ, অ্যাকিউরেট যে মিনিং, এটা কিন্তু আমরা বের করতে পারি না। আমি বুঝতেছি জিনিসটা আসলে কি, যে কি বলতে চাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল অর্থটা আপনাকে বলা শিখতে হবে। আমি যাদেরকে শেখাই তারা যাতে নিজেরাই মাস্টার্স হতে পারে, আমি সেভাবেই শেখাই। তারা যাতে টিচিং দিতে পারে, কারণ আমার স্টুডেন্টসরা অনেক জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। মাদারীপুরে আমার একটা স্টুডেন্টের কোচিং আছে, মইনুল নাম। সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। তারা আমার কাছ থেকে পড়ে, আমার টিচিং ক্যাপাসিটি তারা নিজেরা অ্যাপ্লাই করে এখন শত শত স্টুডেন্টসদেরকে শেখাচ্ছে। তা এই জন্য আমি বলছি, আপনি যেটা শিখবেন অ্যাকিউরেটলি শিখবেন, পারফেক্ট ওয়েতে শিখবেন। নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস। শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। বাংলা কি? আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বাংলাটা কি? আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম মানে করিতেছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে, ডিড শি কাম ব্যাক নো মোর? সে কি কখনোই ফিরে আসেনি? হ্যাঁ, বাংলাটা কি? সে কি কখনোই ফিরে আসেনি? বলছে সে খেইম ব্যাক অন ডে, এটা অ্যাফার্মেটিভ, এই জন্য খাও খেইম। নেগেটিভ বা ইন্টারোগেটিভ হলে খাম। সো সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি। আমার বডিতে টাচ করে আমার পাশে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিমস। এফ ডাবল এল, ফিল, এর পাস্ট ফর্ম ফেল্ট। তাহলে বাংলা কি? আমি এমনটা অনুভব করেছিলাম, করেছিলাম, বাংলা বোঝেন, আমার মাথাটা ইংলিশ বাংলা। আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। আই গট ব্যাক মাই লস্ট ড্রিম। বলছে, হোয়াট ডিড শি সে? সে কি বলেছিল তোমাকে? বলছে, শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। মেবি প্লাস লাভড, এটা কি জানেন? এটা হচ্ছে মডালের প্যাসিভ। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই মডাল ভার্বগুলো যখন প্যাসিভে করা হয় তখন B+V3 হয়। মডালের পরে B+V3। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এখন আমি যদি বলি ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি। শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন। কারণ ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। ওয়ার থেকে ওর্ন। আই ওয়াজ গ্রাউন আপ, এটাও পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আই ওয়াজ গ্রাউন আপ ইন আ পুর ফ্যামিলি। আমি একটা দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড ইডিয়াস প্রভার্টি ইজ। মানে কি জানেন? আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান। এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। হোয়াট ডিড ইউ সেই টু হার? রাজু বলছে শোভনকে, তুমি তাকে কি বলেছিলে? বাংলা কি? অ্যাকচুয়াল বাংলা বলবেন, অ্যাকিউরেট বাংলা বলবেন। হোয়াট ডিড ইউ সেই টু হার? তুমি তাকে কি বলেছিলে? বলছে, আই হ্যাড মেনি থিংস টু সে হার। হ্যাড মানে কি? আমার তাকে বলার অনেক কিছু ছিল। বাট আই কুডন্ট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার তো চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে, ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? সে কেন এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে? সে নিউ, নো থেকে নিউ, নো থেকে নিউ, আবার বলছি নো থেকে নিউ, পাস্ট টেন্স। সে জানতো, বাংলাটা কি? সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার সাথে ভালোবাসার আগে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স শি ক্যান নট সে লাইক দ্যাট। 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর সে এমনটা বলতে পারে না। বলছে, আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি ফিরে, আই ক্রাইড টু মাচ,
আমি অনেক কেঁদেছিলাম, বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানো? বলছে সে চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। সে চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। মডাল, আই নেভার কার্স হার, কার্স মানে কি? অভিশাপ। আমি তাকে কখনোই অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে ভালো থাকুক, সুখে থাকুক। ডিডেন্ট ইউ ম্যারি মানে কি? তুমি বিয়ে করনি? রাজুকে বলছে শোভন, ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি? বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, আমার পিতামাতা আমার জন্য একটা মেয়ে খুঁজছে। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার দ্রুত বিয়ে করা উচিত। এটা মডেলের সেন্টেন্স। বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ লস্ট। ওকে, বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ইয়েস আই বিলিভ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? ইয়েস আই ডিড। শোভন সেড সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু বলো। ও এটা এটা হ্যাঁ, বলছে যে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা তাকে অনেক সুন্দর করে তোলে। গর্জিয়াস মানে মূলত জাঁকজমক করা, সৌন্দর্য করা। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, বাট হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে মাইন্ড, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাভের সাথে এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ, তুমি খুবই ভালো লোক, তুমি এমন একটা ওয়াইফ ডিজার্ভ করো। রাজু সেইট, রাজু বলল অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, মানে রাজুর মোবাইলটা বাজতেছিল। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, এটা সেমি মডালের ভার্ব, আমাকে এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমাকে শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড, রাজু উঠে দাঁড়ালো অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। দ্য মেইন থিং ইজ, আমি এখন পড়তেছি, আপনি দেখতেছেন বুঝতেছেন, এটা আমি করলে হবে না, আপনাকে পড়তে হবে। এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই, তারা ভুল করলে ধরাই দেয়, আমি না, আমি পড়লে আপনার কোনো বেনিফিট আসবে না। এই এই পেইড কোর্সের বেনিফিট কি? আপনি ফ্রি ক্লাস করছেন না এখন, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনাকে মিউট রেখে আমি পড়াচ্ছি। পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন, স্টুডেন্টদেরকে কাজ করাই, তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, তাদের স্পিকিং প্র্যাকটিস করাই, রিডিং প্র্যাকটিস করাই। আপনি যদি এটা পড়েন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, আপনি এটাকে ধরে রাখতে পারবেন। আমি পড়তেছি, আপনি বুঝতেছেন, হয়ে যাচ্ছে ক্লিয়ার, না এটা এটা কিছু হয় না। আপনি একটু পরে নিজে করতে যান, আপনি ভুল করবেন। এই জন্য আপনাকে দিয়ে আমি করাবো, এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাই। এটাই হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। এবং এরকম স্টোরি আরো অনেকগুলো আছে। এই স্টোরিগুলো যদি আপনি পড়তে পারেন, টেন্সটা ধরতে পারেন, কোনটা মডাল, কোনটা সেমি মডাল, কোনটা প্যাসিভ, কেন প্যাসিভ, এগুলো যদি বুঝতে পারেন, তাহলে নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন। অনেক ভালোভাবে যে কোনো কিছু আপনি সলভ করতে পারবেন। আরে ল্যাঙ্গুয়েজ শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে, কঠিন কেন লাগবে, কষ্ট কেন হবে? আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে, যারা আসছেন বুঝতে পারবেন আপনি কি পাচ্ছেন এখানে, কতটা ডেভেলপমেন্ট আসতেছে। এই যে গল্পটা পড়লাম, যেটা বললাম, আপনারা কি কিছু বুঝতে পারলেন? ভালো লাগছে গল্পটা? শিখতে পারছেন? অর্থাৎ সেন্টেন্স যেটা আমি পড়লাম, আপনারা কি অর্থটা বুঝতে পারছেন যে এই টেন্স থাকার কারণে? সার্টিফিকেট দেওয়া হবে পেজ হ্যাঁ, পেইড কোর্সে। হ্যাঁ সার্টিফিকেট দেওয়া হবে। এই যে সেন্টেন্সগুলো আমি পড়লাম, আপনারা কি বুঝতে পারছেন যে আহ, আমি যে অর্থটা, বাংলা অর্থটা করলাম, বাংলা অর্থগুলো
কি আপনারা বুঝতে পারছেন যে এইরকম টেন্স থাকার কারণে বা এই মডেল বা থাকার কারণে বা এই পাস্ট টেন্স থাকার কারণে এইরকম বাংলা অর্থ হবে? বুঝতে পারছেন এটা? মানে যতটুকু আমি পড়লাম, যা বললাম। হ্যাঁ। বুঝেছি, বুঝেছি। Sir, I have a question to you about your paid course. First of all, I'm going to introduce myself. My name is MT Hadir from Sylhet. I'm a visual impaired. So if I would like to learn English with you, I can see nothing because I'm a blind person. So how can I learn English with you? Because I cannot read any passage. So how can So how did you develop your pronunciation as well as your speaking ability? from YouTube? Okay, that's good. You have to go through that way. There is no alternative way. ওকে, But সো বোঝার চেষ্টা করেন, দেখেন যারা আছেন এখানে। হায়দার, হ্যাঁ। আহ, আহ, এরকম আরেকজন আছে ব্লাইন্ড পার্সন, আমার পেইড কোর্সের স্টুডেন্ট, সম্ভবত 67, তার নাম হচ্ছে দুর্জয় ধর। সেও অন্ধ, বাট সে আমার কোর্স করে, পেইড কোর্স করতেছে, টাকা দিয়ে ক্লাস করে, শিখতেছে। আমি জানি না কিভাবে শিখতেছে। সে মনে হয় অল্প দেখতে পারে না কি পারে না আমি জানি না। সেও বলছিল যে স্যার আমি দৃষ্টি প্রতিবন্ধী। তো যাই হোক, আহ, আপনারা যারা কোর্স করতে চান, আমি তো ডিটেলস বলে দিলাম, আমার নাম্বারও দিয়ে দিলাম, আপনারা জানাবেন। আর যদি সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকে, আমার একটা বা দুইটা ফ্রি ক্লাস দেখেন, যদি ভালো লাগে, যদি মনে হয় আমি শিখবো, আগামীকাল থেকেই শুরু করবেন, তাহলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে সবকিছু নিতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এই ধারাবাহিকতা আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? 01997356957, 01386899196, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে